হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো G8-এ। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, আর তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ২৭তম অধ্যায় জাদুঘরে কেন যাব, যেটি লিখেছেন আনিসুজ্জামান। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ আনিসুজ্জামান সম্পর্কে জেনে নিই। আনিসুজ্জামান বাংলাদেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক ও মনুষ্য অধ্যাপক। তার জন্ম হয় ১৯৩৭ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি কলকাতায়। তার পিতার নাম ডাক্তার এটিএম মোয়াজ্জম এবং মাতার নাম সৈয়দা খাতুন। তিনি ১৯৫১ সালে ঢাকার প্রিয়নাথ স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৫৩ সালে জগন্নাথ কলেজ থেকে আইএ পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিডিটাস অধ্যাপক ছিলেন। বন্ধুরা, আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেন। বন্ধুরা, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, ১৮ শতকের চিঠি, পুরানো বাংলা গদ্য, বাঙালি নারী সাহিত্যে ও সমাজে, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, ইহ জাগতিকতা ও অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ, আমার একাত্তর, কালো নিরবধি, বিপুলা পৃথিবী ইত্যাদি। এছাড়া সাহিত্য ও গবেষণার কৃতিত্বের জন্য তিনি ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট এবং ভারত সরকারের পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। বন্ধুরা, আনিসুজ্জামান ২০২০ সালের ১৪ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল লেখক পরিচিতি সম্পর্কে। চলো এবার তাহলে মূল গল্পটি শুরু করা যাক। লেখক বলেছেন, পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, মিউজিওলজি, মিউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসাবে বিকশিত। আলেকজান্দ্রিয়ায় নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে বা তার কাছাকাছি সময়, ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না। আমি তখন উপস্থিত ছিলাম না, কিন্তু এটুকু দ্বিধাহীনভাবে বলা যায় যে সেই সময়ে জাদুঘর তত্ত্ববিদদের কেউ তার ধারের কাছে ছিলেন না। বন্ধুরা, কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন এবং দর্শনার্থীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন তা আজ ভাববার বিষয়। পৃথিবীর এই প্রথম জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার, ছিল উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা। তবে এটা নাকি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র। এ থেকে আমাদের মনে দুটি ধারণা জন্মে। জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতার রুচিমাফিক, আর তার দর্শকেরা সেখানে যেতেন নিজের নিজের অভিপ্রায় অনুযায়ী বিশেষ বিশেষ অংশে। হয়তো কেউ কেউ ঘুরে ফিরে সর্বক্ষেত্রেই উপস্থিত হতেন। বন্ধুরা, এখানে মিউজিয়াম স্টাডিজ অর্থ হলো জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা। এরপর আলেকজান্দ্রিয়া হচ্ছে উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর। খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে আলেকজান্ডার দি গ্রেট এই নগর পত্তন করেন। এটি ছিল আলেকজান্ডার যুগের গ্রিক সভ্যতার কেন্দ্র। এখানে বিশ্বের প্রাচীন গ্রন্থাগার ছিল, যা পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর লেখক বলেছেন, কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং সম্পূর্ণ ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করছিল।
প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না। তবে ইউরোপীয় রেনেসার পরে পাশ্চাত্য দেশে এই ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো কখনো জনসাধারণ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সকলের জন্য খোলা থাকতো না। এখানে অবিদিত শব্দের অর্থ হচ্ছে জানা নেই এমন, অর্থাৎ অজানা বা অজ্ঞাত। এরপর ইউরোপীয় রেনেসাঁস বলতে খ্রিস্টীয় 14 থেকে 16 শতক ধরে ইউরোপে শিল্প সাহিত্য, জ্ঞান চর্চা ও চিন্তা চেতনার ক্ষেত্রে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণকে বোঝানো হয়। বন্ধুরা, তারপর বলা হয়েছে রাজারারা বা সামন্ত প্রভুরা যেসব সংগ্রহশালা গড়ে তুলতেন তাতে থাকত ওইসব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা। 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা হয়নি। নবনির্মিত এসব জাদুঘরই জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্রের বিকাশের ফলে কিংবা বিপ্লবের সাফল্যে। ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে লুপ্ফ, উন্মোচিত হয় ভার্সাই প্রাসাদের দ্বার। রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতিয়ে। টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষুগ্রাহ্য হলো, সেটা বিপ্লবের দ্বারা না হলেও ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফল। এখানে ফরাসি বিপ্লব হলো ইউরোপের প্রথম বুর্জুয়া বিপ্লব। 1789 সালের 14 জুলাই ফরাসি জনগণ সেখানকার কুখ্যাত বাস্তিল দুর্গ ও কারাগার দখল করে নেয় এবং সমস্ত বন্দীকে মুক্তি দেয়। এর মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়। এই বিপ্লবে নেতৃত্ব দেয় অনেক ধনিক শ্রেণী, আর অত্যাচারিত কৃষকরা ছিল তাদের সহযোগী। বিপ্লবের মূল বাণী ছিল মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার। এই বিপ্লবের ফলে সামন্তবাদের উৎপাদন ঘটে। এরপর রুশ বিপ্লব বলতে 1917 সালের 7 নভেম্বর বিপ্লবী নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সর্বহারা দল বলশেভিক পার্টি সেখানকার জারতন্ত্রকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এতে করে সমস্ত সম্পত্তি ও উৎপাদনের উপায়ের মালিক হয় জনগণ তথা রাষ্ট্র। তারপর টাওয়ার অফ লন্ডন হচ্ছে লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী একটি রাজকীয় দুর্গ। এর মূল অংশে রয়েছে সাদা পাথরের গম্বুজ। এটি নির্মিত হয় 1078 খ্রিস্টাব্দে। একসময় দুর্গটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক। আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে। তাই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আমাদের পরের আলোচনায় হাজির হব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জে8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ছিলেন। মিউজিয়াম স্টাডিজ বলতে বোঝায় জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা। আলেকজান্দ্রিয়া হলো উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর। ফরাসি বিপ্লব হলো ইউরোপের প্রথম বুর্জুয়া বিপ্লব। টাওয়ার অফ লন্ডন হচ্ছে লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী একটি রাজকীয় দুর্গ।